আজ একাদশী। কণিকা ঘরের এক কোণে বসে শুধু সাবু মাখা খাচ্ছে। ছেলে অজয় স্কুল থেকে ফিরে আসার আগেই খেয়ে নিতে হবে। এমনিতেই যখন নিরামিষ ভাত খায় অজয় খুব রাগ করে। অনেক প্রশ্ন তার। মা, তুমি মাটিতে বসে খাচ্ছ কেন? তোমার মাছ কোথায়? তুমি আমাদের সাথে টেবিলে বসে খাচ্ছ না কেন? তুমি এরকম বাজে সাদা শাড়ি পরেছো কেন? কেন তুমি আমার জন্য বন্ধুদের মায়েদের মতো সাজো না? তোমাকে সাজলে কত ভালো লাগে। আজকাল যখন তার শাশুড়ি মা তার উপর রাগ করে বকাবকি করেন, ছেলে তখন উল্টে ঠাকুমাকে দু চার কথা শুনিয়ে দিচ্ছে। অমনি শাশুড়ি মা বলেন, ভালো ভালো বৌমা, ছেলেকে খুব ভালো শিক্ষাই দিচ্ছ। বড়দের মুখের উপর এখন থেকেই কথা বলতে শিখে গেছে। অবাগীর বেটি নিজের স্বামীকে খেয়েও লোভ গেল না। এখন আমার নাতি অজয়ের মাথাটাও খাচ্ছে, তাকে আমাদের বিরুদ্ধে করে দিচ্ছে। ছি ছি ছি, এই তোমার শিক্ষা? শিক্ষা না কুশিক্ষা এসব? কণিকা কি বলবে ভেবে পায় না। পঞ্চম শ্রেণীতে পড়া তার ছেলে যে একটু আধটু বুঝতে শিখেছে, এবং যা বলে নিজের বুদ্ধিতেই বলে, এ কথা শাশুড়ি মাকে বোঝানো মুশকিল। গরিব ঘরের মেয়ে বলে প্রথম থেকেই কণিকার শ্বশুর বাড়িতে তার কদর কম। শুধু সমরেশ মানে কণিকার স্বামীর জন্য তার শ্বশুর শাশুড়ি তাকে মেনে নিয়েছিল। সমরেশ আর কণিকার সম্বন্ধ করে বিয়ে। কণিকার পরে আরো দুই বোন আছে। কেরানির চাকরি করা বাবা তেমন কিছু দিতে পারবে না বলে প্রথম দিনই জানিয়ে দিয়েছিল। কণিকাকে দেখতে যাওয়ার আগে ঘটক বলেছিল, খুবই ভদ্র বংশের মেয়ে কণিকা। মাতৃহীন মেয়েটি তার বাবা এবং দুই বোনকে আগলে রেখেছে। বিয়ে পরীক্ষা দিয়েছে, গানের গলা চমৎকার। কণিকার গান শুনে সমরেশ মোহিত হয়ে গিয়েছিল। ভারী সুন্দর গলা। তারপর আলাদা করে কথাবার্তা বলে সমরেশের ভীষণ ভালো লেগে যায় কণিকাকে। শান্ত নিরীহ চোখ দুটি বড় মায়াময়। শাশুড়িমা অলকা দেবী প্রথম থেকেই খুঁতখুত করছিলেন, কিন্তু ছেলে সমরেশের জন্য কণিকাকে মেনে নিয়েছেন। পাছে একমাত্র ছেলে সমরেশ বাড়ি ছেড়ে চলে যায়, তাই বাধ্য হয়ে কণিকাকে বাড়ির বউ করে এনেছেন। কিন্তু বউয়ের মর্যাদা তাকে কোনোদিনও দেননি। সমরেশের দিদি অর্পিতার আগেই বিয়ে হয়ে গেছে। শাশুড়িমা দেখে শুনে খুবই ভালো ঘরে অর্পিতার বিয়ে দিয়েছেন। বিয়ের অনেক বছর পর অর্পিতার বাচ্চা হয়েছে। ছেলেটি ডাউন সিনড্রোম বেবি, সবকিছু দেরিতে শিখছে। তবে দিদি যখন বাপের বাড়িতে আসে রাজেন রানীর মতো সেজে গুজে আসে। অর্থের অহংকারে তার মাটিতে পা পড়ে না। কিন্তু কথার হুল বেঁধানোর বেলায় শাশুড়ি মায়েরও এক কাঠি উপরে তার ননদিনী। কণিকার শান্ত স্বভাব, সাদামাটা সাজসজ্জা দেখে সবসময় বলতো, ভাই নিজের জন্য আর মেয়ে খুঁজে পেল না। শেষ পর্যন্ত এই হা ঘরের মেয়েকে কিভাবে পছন্দ করলো কে জানে। শাশুড়িও সাথে সাথে তাল দেয়। তার সারা জীবনের মনের কথা যে ছেলের বিয়ে দিয়ে সে ঠকে গেছে। কিন্তু সাংসারিক কাজকর্ম, অতিথি আপ্যায়ন, রান্না বান্নায় কণিকার জুড়ি মেলা ভার। কণিকার গায়ের রং সামান্য চাপা, কিন্তু লক্ষ্মীমন্ত গড়ন, বড় বড় দিঘল দুটি চোখে রাজ্যের মায়া। সমরেশ মাঝে মাঝেই তাকে আদর করে বলতো, তোমার চোখে দেখেছিলাম আমার। সর্বনাশ কথাটা বলার আগেই কণিকা মুখ চাপা দিয়ে দিত সমরেশের। সমরেশের পরিবার কণিকার পরিবারের মতোই ব্রাহ্মণ, কিন্তু ভীষণ ভীষণ ভাবে রক্ষণশীল। শাশুড়িমার এক গাদা নিয়ম কানুন। উল্টে কণিকার পরিবার ব্রাহ্মণ হলেও অনেক উদার মনস্ক। শ্বশুর বাড়িতে এসে অবধি তিথি বারব্রত নিয়ে কণিকা বেশ নাজেহাল। কিছুটা সে জানত, আর বাদ বাকিটা শাশুড়ির থেকে শিখে নিয়েছিল। তবু পান থেকে চুন খসার উপায় নেই। তুমি তোমার বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? ছোট ঘরের মেয়ের ওই ধরনের বাড়িতেই বিয়ে হলেই ভালো। আমাদের মতন বনেদি বাড়িতে তুমি বেমানান। আমার অর্পিতাকে দেখো, কি ভীষণ সুশিক্ষা দিয়েছি। শ্বশুর বাড়িতে কেমন মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে আছে। ওর শাশুড়ি ওর কাজের কোনো খুঁত ধরতে পারে না। কণিকা চুপ করে সব শুনত। আর এখন তো সে যে একটা প্রাণী, তারও যে জীবন বলে কিছু আছে, সে নিজেও সেটা ভুলে গেছে। শ্বশুর শাশুড়ি নিরন্তর চাপের ঠেলায় তার জীবন অসহনীয়। শুধু ছেলে অজয় তাদের বংশের বলে কণিকাকে এখনো পর্যন্ত শ্বশুর বাড়িতে থাকতে দিয়েছে। ননদের বিদ্রুপাত্মক কথাবার্তা, শাশুড়ির বকাঝকা সব নিয়েই এক প্রকার চলছিল। শুধু সমরেশের জন্য সমরেশের ভালোবাসা সব দুঃখ ভুলিয়ে দিত। তাকে দেখলেই সমরেশ বুঝে যেত যে তার মন খারাপ।
সমরেশের কোলে মাথা রেখে চুপ করে শুয়ে থাকতো চোখ বুজে। পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সমরেশ বলতো, অন্যায়ের প্রতিবাদ করতে শেখো কণিকা। অন্যায়ের বিরুদ্ধে না বলাটা কিন্তু ভীষণ দরকার। তুমি বলতে না পারো, আমি তো পারি। ধর্মর করে উঠে বসে কণিকা থামিয়ে দিত সমরেশকে। কণিকা কখনোই চাইতো না সমরেশ তার জন্য তার বাবা মার বিরুদ্ধে যাক। কণিকা সবসময় সমরেশকে বলতো, তুমি আমার সব। তুমি আমার সাথে থাকলে আমাকে কে কি বলছে আমি কিছু মনে করি না। সমরেশ বলতো, যখন আমি থাকবো না তখন কি হবে? এই কথা শুনে তাড়াতাড়ি কণিকা সমরেশের মুখ চাপা দিয়ে দিত। লাল রং বড্ড ভালোবাসত সমরেশ। কণিকাকে সবসময় লাল শাড়ি উপহার দিত। ইলিশ মাছ কণিকার বড্ড প্রিয়। সমরেশ নিজে হাতে বাজার করে নিয়ে আসতো কণিকার প্রিয় ইলিশ মাছ। এই নিয়েও শাশুড়ি মা অনেক আজে বাজে মন্তব্য করেছে কণিকাকে। আমার ছেলেকে কি জাদুটোনা করেছো যে ছেলে আমার পর হয়ে গেল? আমি যে চিংড়ি মাছ খেতে ভালোবাসি ছেলে আমার ভুলেই গেছে না, তার বউ যে ইলিশ মাছ খেতে ভালোবাসে। অথচ সমরেশ বাজার থেকে ইলিশ চিংড়ি দুটোই আনতো। তবুও শাশুড়ির কোনো কথা কণিকা গায়ে মাখিনি। উল্টে ননদ নন্দাই এলে তাদের জন্য নিজের জেচে রান্না বাড়া করে তাদের খাওয়াতে ভালোবাসত কণিকা। নন্দাই খুব প্রশংসা করত কণিকার। সুখে দুঃখে যাই হোক দিনগুলো কাটছিল। অজয় তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। হঠাৎ করেই সমরেশের অফিস থেকে ফোন। বুকে প্রচন্ড ব্যথা অনুভব করায় সমরেশকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পড়ি কি মরি করে সবাই হসপিটালে ছুটল, কিন্তু শেষ দেখা আর হলো না। সব শেষ। কণিকার কপাল পুড়ল। শাশুড়ি ননদ হাউমাউ করে কেঁদে সমস্ত দোষ কণিকার উপর চাপালো। কিরকম অলক্ষী মেয়ে দেখো। কণিকার তখন কাঁদার শক্তিটুকু নেই। ছেলেকে আঁকড়ে ধরে নিথর নীরব দাঁড়িয়ে। 8 বছরের ওইটুকু ছেলে কাঁদতে কাঁদতে সব কাজ করল। মুখাগ্নি থেকে শুরু করে শ্রাদ্ধ, শান্তি, অসুচ পালন, সমস্ত কিছু। ছেলের কষ্টে কণিকার বুক ফেটে যেতে লাগলো, কিন্তু কিছু বলার অধিকার নেই। নিয়মের বেড়াজালে আষ্টে পিষ্টে আবদ্ধ কণিকা নীরবে শুধু কেঁদেই গেল। সিঁথির সিঁদুর তুলে সাদা থান তো পড়েই ছিল। নিজের বিবর্ণ বেশপাশ শূন্য সিঁথি আয়নায় দেখে আঁতকে উঠতে লাগলো কণিকা। এরপর ব্রাহ্মণ ঘরের বিধবা হওয়ায় চিরতরে মাছ খাওয়া ঘুচে গেল। একবেলা নিরামিষ আহার, আলো চালের ভাত, একাদশী পূর্ণিমা, এই সবের বোঝা মাথায় চাপিয়ে দিল সবাই কণিকার। মুখচোরা কণিকা মেনে নিল সব। ছোট্ট অজয় ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। কিন্তু এখন ছেলে একটু বড় হয়েছে। মায়ের দুরবস্থা দেখে একটু একটু প্রতিবাদ করতে শিখেছে। আর তাতেই শ্বশুর শাশুড়ির আপত্তি। অবাগীর বেটিকে থাকতে দিয়েছি বাড়িতে, এটাই অনেক বড় ব্যাপার। আর এখন ছেলেকে দিয়ে আমাদের বলানো? আমার একমাত্র বংশধর আমার নাতি, ওর মুখ চেয়ে আমরা বুড়ো বুড়ি বেঁচে আছি, তাকে এইভাবে বিগড়ে দেওয়া? ননদ এলে ননদও তাল মেলায়। চুপ করে চোখের জল ফেলা ছাড়া কণিকার আর কিছু করার থাকে না। শুধু ভগবানকে ডাকে সে। ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। বড্ড ছোট, আর কিছু চায় না কণিকা। আজ 2 বছর হয়ে গেল সমরেশ তাকে ছেড়ে অমরা লোকে চলে গেছে। ব্রাহ্মণ বাড়ির বিধবা হিসেবে নিয়ম নিষ্ঠা সহকারে সে সব রীতি রেওয়াজ পালন করে। শাশুড়ির মতে, বেঁচে থাকতে তো আমার ছেলেকে এক ফোঁটাও শান্তি দাওনি, অন্তত রীতিনীতিগুলো মেনে তার আত্মাকে শান্তি দাও। আজ একাদশীর সাবু মাখা, তাই নিজের ঘরে বসে চুপচাপ খেয়ে নিচ্ছিল কণিকা। কারণ ছেলে স্কুল থেকে এসে এই খাবার দেখতে পেলেই তো অনেক কিছু বলতে শুরু করবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। কণিকা ঘর থেকে বুঝল শাশুড়ি মা ফোন ধরলেন। তারপরেই আর্তনাদ, ও মা গো, আমার কি হবে গো, আমার অর্পিতা। ছুটে গিয়ে কণিকা অলকা দেবীকে ধরে ফেলল, না হলে হয়তো উনি পড়েই যেতেন। কি হয়েছে মা? তোমার নন্দাই রূপমের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি আছে, আমাদের এক্ষুনি যেতে হবে। শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে আদা খাওয়া সাবু মাখা তাড়াতাড়ি ফেলে দিয়ে কণিকা ছুটে তৈরি হয়ে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে হসপিটালে বেরিয়ে গেল। কাজের মাসিকে বলে গেল অজয় স্কুল থেকে এলে তাকে দেখে রাখতে। হসপিটালে গিয়ে দেখে সব শেষ। অর্পিতা দিদি ছোট্ট রুকুকে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। অর্পিতা দিদির শ্বশুর শাশুড়ি বুক চাপড়ে কান্নাকাটি করছে, আর যথারীতি অর্পিতা দিদি দোষ দিচ্ছে। কণিকা আর সহ্য করতে না পেরে
ছুটে গিয়ে অর্পিতা দিদিকে জড়িয়ে ধরল। শাশুড়িমা অর্পিতা দিদির দুর্দশা দেখে বাকশক্তি হারিয়ে ফেললেন। অর্পিতা দিদির শাশুড়িকে বোঝাতে গেলেন, ভগবানের লীলায় কারোর হাত নেই। এই কথা শুনে অর্পিতা দিদির শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, আপনার মেয়ের মতো অলক্ষী আজ পর্যন্ত হয়নি। প্রথমে তো মা হতে পারল না, ভেবেছিলাম তো বংশে বাতি দেবার কেউ আসবেই না। তারপর যা হোক, বিয়ের 10 বছর পর মা হলো, তাও সুস্থ বাচ্চার নয়। এখন আবার আমার ছেলেটাকেও খেলো। এত অপয়া, এত অলক্ষী। অর্পিতা দিদি কেঁদেই চলেছে। নন্দাইয়ের দাহ কার্যের সময় এক ভয়ঙ্কর দৃশ্যের সূচনা। ওইটুকু অসুস্থ বাচ্চা কি করে মুখাগ্নি করবে? সে কেঁদে চিৎকার চেঁচামেচি করে অস্থির। তবুও জোর করে তাকে দিয়ে মুখাগ্নি করানো হলো। শীতের রাতে ওইটুকু বাচ্চাকে গঙ্গায় স্নান করানো। ভয় সেই রাত থেকে বেদম জ্বর এলো রুকুর। কণিকা বাড়ি না গিয়ে ননদের শ্বশুর বাড়িতে রয়ে গেল রুকুকে দেখার জন্য। অর্পিতা দিদির দিকে তাকানো যাচ্ছে না। যে সব সময় রানীর মতো সেজে থাকত, আজকে সাদা থানে তাকে দেখে বুক কেঁপে উঠল কণিকার। সেই আবার এক নিয়ম, ওইটুকু বাচ্চা অসহ্য পালন করছে, হব্বিসি খাচ্ছে। কণিকা সহ্য করতে পারছে না, তবুও চুপচাপ সেসব দেখতে লাগলো। ওইটুকু বাচ্চাই সাধ্য শান্তির কাজ করলো। এর পরের দিন নিয়ম ভঙ্গ। অর্পিতা দিদি শ্বশুর বাড়িতেও তাদের বাড়ির মতো এইবার থেকে অর্পিতা দিদির জন্য নিরামিষ খাবার, একাদশী, পূর্ণিমা সব চালু। নিয়ম ভঙ্গের দিন সব অতিথিরা খাবার পর বাড়ির সবাই খেতে বসেছে। অর্পিতা দিদি দুটো নিরামিষ ভাত খাচ্ছে। হঠাৎ করে রুকু ছুটে এসে মাকে মাছ খাইয়ে দিল। সবাই হাহা করে উঠল। এ কি নিয়ম ভঙ্গ করলি তুই? ব্রাহ্মণ ঘরের বিধবা, এত অনাচার। অর্পিতা দিদিকেও দোষ দিতে লাগলো। বলল, সেই ছেলেকে শিক্ষা দিতে পারেনি, তাই আজ এত বড় অনাচার করলো তার ছেলে। 5 বছরের রুকু কি অন্যায় করেছে বুঝতে না পেরে মামির কোল ঘেঁষে গিয়ে দাঁড়ালো। কণিকা আর সহ্য করতে না পেরে এইবার বলে উঠল, বন্ধ করুন আপনাদের এইসব হাস্যকর নিয়ম কানুন। যে নিয়ম কানুনে মানুষের কষ্ট হয়, কি দরকার সেই নিয়ম কানুন রাখার? কাল পর্যন্ত যে অর্পিতা দিদি মাছ ছাড়া ভাত খায়নি, তার ছেলে তাকে সবসময় দেখেছে ওইসব খাওয়া দাওয়া করতে। সেই ছেলে একদিনে কি করে বুঝবে যে মায়ের ওইসব খাওয়া বন্ধ হয়ে গেল সারা জীবনের মতো? মাছ না খেয়ে সাদা থান করে বৈধব্য পালন করলেই বুঝি স্বামীকে ভালোবাসা হয়, তাকে সম্মান প্রদর্শন করা হয়? যে মানুষটা সারা জীবন আমাদেরকে সাজিয়ে গুজিয়ে খাইয়ে দাইয়ে নিজে খুশি থেকেছে, সেই মানুষটা মরে গিয়ে আমাদেরকে কষ্ট দেবে, এ কথা আমি মানতে নারাজ। আমার আর অর্পিতা দিদির জীবন থেকে কি চলে গেছে, কতটা শূন্যতা, সেটা শুধু আমরাই জানি। এই সময় কোথায় আপনারা আমাদের মাথায় সহানুভূতির হাত রাখবেন, সহমর্মিতার হাত রাখবেন, তা না করে উল্টে নিয়মের বেড়াজালের মধ্যে আমাদেরকে আরো বেঁধে রাখছেন, শুধু আমাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ান। আমি কিছুতেই অর্পিতা দিদির সাথে এই রকম হতে দেব না। অর্পিতা দিদি জামাইবাবু থাকাকালীন আগে যেমন ভাবে থাকতেন তেমন ভাবেই থাকবেন। তারপর শ্বশুর শাশুড়ির দিকে ফিরে তাকিয়ে বলল, মা, বাবা, আপনারা কি চান? আপনাদের মেয়ে সারা জীবন সাদা থান পরে নিরামিষ খেয়ে একাদশী, পূর্ণিমা এসব মানুক, আর তার জীবনটা এইভাবে কুড়ে কুড়ে শেষ হয়ে যাক? ওর যে বিশাল কাজ বাকি, ওর যে ছেলেকে মানুষ করতে হবে। আমরা কি পারি না অর্পিতা দিদি আর রুকুকে আমাদের বাড়িতে আমাদের সঙ্গে রাখতে? আমি একদমই মানি না যে মাছ না খেয়ে একাদশী, পূর্ণিমা পালন করলেই স্বামীকে শ্রদ্ধা জানানো হয়। বরং তার যা স্বপ্ন ছিল সেগুলো যদি আমরা বাস্তবায়িত করতে চেষ্টা করি, তাতেই তাকে সম্মান জানানো হবে। অলকা দেবী অবাক হয়ে দেখলেন তার শান্ত মুখচোরা বউয়ের রুদ্র রূপ। তার বউ যে প্রতিবাদ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, না বলতে পারে, তিনি কোনোদিনও ভাবতেই পারেননি। আজ শ্বশুর শাশুড়ির চোখও লজ্জায় নত হল। শ্বশুর মশাই এগিয়ে এসে বললেন, আজ তুমি আমাদের চোখ খুলে দিলে বৌমা। সত্যি তো, নিয়মের বেড়াজালে আমরা অনেক অনিয়ম করে চলছিলাম। যে কাজটা আমাদের করার কথা সেইটা তুমি করে দেখালে। নিজে অন্যায়ের অবিচারের শিকার হয়েও তুমি আমার অর্পিতার জন্য যেভাবে লড়াই করলে, আমরা মা বাবা হয়েও তা পারিনি। আমাদের ক্ষমা করো। অর্পিতার সাথে সাথে তুমিও আজ থেকে পূর্ণিমা, একাদশী কিচ্ছু পালন করবে না। তোমারও নিরামিষ খাবার কোনো দরকার নেই। তুমি ঠিক বলেছ, আমাদের ছেলেরা যে স্বপ্ন দেখেছিল
সেটা বাস্তবায়িত করলেই তাদের সম্মান দেওয়া হবে। আজ থেকে আমার 2 মেয়ে, অর্পিতা আর কণিকা। শাশুড়ি এসে বললেন, চলো আমরা সবাই বাড়ি যাই।